ইতিহাসে তো অনেক যুদ্ধ হয়েছে, তাই না? কিন্তু এমন কিছু যুদ্ধ থাকে যা শুধু মানচিত্র বদলে দেয় না, বরং পুরো সভ্যতার গতিপথটাই পাল্টে দেয়। কলিঙ্গ যুদ্ধ ছিল একদম সেরকমই একটা ভয়াবহ সংঘাত। এই যুদ্ধ এক নিষ্ঠুর বিজয়ীর মনকে এমনভাবে বদলে দিয়েছিল যে সেখান থেকেই এক শান্তির সাম্রাজ্যের জন্ম হয়। চলুন আজ সেই অবিশ্বাস্য গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। এই কথাটা কিন্তু কোনো ইতিহাসবিদ বা পরাজিত রাজার নয়। এই শিউরে ওঠার মতো স্বীকারোক্তি স্বয়ং বিজয়ী সম্রাট অশোকের নিজের। ভাবুন একবার, যে মানুষটা যুদ্ধটা জিতেছে সেই মানুষটাই যখন এমন কথা বলে, তখন আর ধ্বংসের ভয়াবহতা বোঝার জন্য অন্য কোনো বর্ণনার দরকার পড়ে না। তো এই সংঘাতের প্রেক্ষাপটটা আসলে কি ছিল? সময়টা ছিল খ্রিস্টপূর্ব 261 সালের কাছাকাছি। তখন দুটি প্রচণ্ড শক্তিশালী শক্তি একে অপরের মুখোমুখি এসে দাঁড়িয়েছিল, আর তাদের মধ্যে যুদ্ধটা ছিল শুধু সময়ের অপেক্ষা। তো কারা ছিল এই দুই প্রতিপক্ষ? একদিকে ছিল বিশাল অপ্রতিরোধ্য মৌর্য সাম্রাজ্য, যার লক্ষ্য ছিল পুরো উপমহাদেশকে এক ছাতার তলায় নিয়ে আসা। আর অন্যদিকে কলিঙ্গ, ছোট কিন্তু প্রচণ্ড স্বাধীনচেতা আর ধনী এক রাজ্য, যারা নিজেদের স্বাধীনতা একচুলও ছাড়তে রাজি ছিল না। এখন শুধু সংখ্যার দিকে যদি তাকাই, তাহলে তো মনে হবে যে খেলাটা প্রায় একতরফা। মৌর্যদের কাছে ছিল লক্ষ লক্ষ সৈন্য, কিন্তু এখানেই আসল ব্যাপারটা। কলিঙ্গ মোটেও সহজ প্রতিপক্ষ ছিল না। তাদের আসল শক্তি ছিল তাদের তীব্র প্রতিরোধ ক্ষমতা আর নৌবাহিনী। তাই এই যুদ্ধটা যে খুব সহজ হবে না তা বোঝাই যাচ্ছিল। কিন্তু প্রশ্ন হল, যুদ্ধটা কি সত্যি আটকানো যেত না? সম্রাট অশোকের দিক থেকে দেখলে এটা প্রায় অসম্ভব ছিল। কারণ একদিকে ছিল কলিঙ্গের লাভজনক সমুদ্র বাণিজ্য পথ দখলের লোভ, অন্যদিকে স্বাধীন কলিঙ্গ মৌর্যদের বিশাল সাম্রাজ্যের মাঝে একটা কাঁটার মতো ছিল। আর তার সাথে ছিল একটা ব্যক্তিগত অহংকারও, কারণ অশোকের আগের শাসকরাও কলিঙ্গ জয় করতে পারেনি। সব মিলিয়ে যুদ্ধের মঞ্চ একদম প্রস্তুত ছিল। এবং শেষ পর্যন্ত যুদ্ধটা হলো। মৌর্যরা জিতল, কিন্তু সেই জয়ের দামটা কি ছিল? সেই মূল্যটা ছিল কল্পনারও বাইরে। আসুন সেই ভয়াবহ পরিণতির চিত্রটা একবার দেখি। খোদ সম্রাট অশোকের হিসেবেই সরাসরি যুদ্ধক্ষেত্রে 1,00,000 মানুষের প্রাণ গিয়েছিল। ভাবা যায়, 1,00,000 জীবন শুধু একটা যুদ্ধের ময়দানেই শেষ হয়ে গেল। আর এখানেই শেষ নয়, যারা কোনোভাবে বেঁচে গিয়েছিল তাদের মধ্যেও প্রায় 1,50,000 মানুষকে বন্দী করে নিজের দেশ, নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মানে শুধু মানুষ খুন নয়, একটা গোটা সমাজকেই যেন উপড়ে ফেলা হলো। আর যুদ্ধের আসল ভয়াবহতা তো শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, তাই না? যুদ্ধের পর যে দুর্ভিক্ষ, মহামারী আর ক্ষত থেকে সংক্রমণ শুরু হলো, তাতে আরও যে কত লক্ষ মানুষ মারা গিয়েছিল তার কোনো হিসেবই নেই। যুদ্ধের আসল দামটা সবসময় সরকারি সংখ্যার চেয়ে অনেক বেশি হয়। একটা কথা খুব প্রচলিত আছে, বলা হয় যুদ্ধের পর পাশে দয়া নদীর জল নাকি মানুষের রক্তে টকটকে লাল হয়ে গিয়েছিল। এটা হয়তো আক্ষরিক অর্থে সত্যি ছিল না, কিন্তু এই ছবিটাই আসলে বুঝিয়ে দেয় যে ধ্বংসের মাত্রাটা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল। এই বিশাল ধ্বংসলীলার পর যুদ্ধক্ষেত্রের ধুলো যখন আস্তে আস্তে থিতিয়ে এলো, তখন আমাদের নজর ফেরাতে হবে বিজয়ীর দিকে। সম্রাট অশোকের মনে তখন ঠিক কী চলছিল? ভাবুন একবার, যে সম্রাট সিংহাসনে বসার জন্য নিজের ভাইদেরও হত্যা করেছিলেন বলে শোনা যায়, সেই তিনি এই যুদ্ধের পর পুরোপুরি বদলে গেলেন। যাকে একসময় বলা হতো চণ্ডাশোক, মানে ভয়ঙ্কর অশোক, তিনি হয়ে গেলেন ধর্মাশোক, অর্থাৎ ধার্মিক অশোক। ইতিহাসে এমন রূপান্তর সত্যিই বিরল। শুধু নাম বদলানো নয়, পুরো সাম্রাজ্য চালানোর পদ্ধতিটাই তিনি পাল্টে ফেললেন। আগে ছিল দিগ্বিজয়ের নীতি, মানে তরোয়ালের জোরে রাজ্য দখল করা। আর এখন তিনি নিলেন ধম্মবিজয়ের পথ, অর্থাৎ যুদ্ধ করে নয়, বরং ভালোবাসা, নৈতিকতা আর ধর্ম দিয়ে মানুষের মন জয় করা। এটা ছিল একটা বৈপ্লবিক পরিবর্তন। আর এই অনুশোচনা যে কতটা গভীর ছিল তা কিন্তু অশোক নিজেই পাথরের বুকে খোদাই করে গেছেন। ইতিহাসে এমন কজন রাজা বা সম্রাট আছেন যিনি নিজের বিরাট জয়ের জন্য গর্ব না করে এভাবে জনসম্মুখে দুঃখ প্রকাশ করেছেন? এটা এক কথায় অবিশ্বাস্য। তো এই যে এত বড় একটা পরিবর্তন হলো, এর ফল কি হলো? মানে একটা যুদ্ধ আর একজন মানুষের বদলে যাওয়াটা কিভাবে ভবিষ্যতের ইতিহাসকে প্রভাবিত করল, আসুন সেটাই দেখি। আর অশোকের এই পরিবর্তনটা কিন্তু শুধু মুখের কথা ছিল না, তার কাজেও সেটা ফুটে উঠেছিল। প্রথমত, মৌর্য সাম্রাজ্য এরপর আর কোনো বড় যুদ্ধই করেনি। তারপর দেখুন, তিনি মানুষের জন্য হাসপাতাল বানালেন, রাস্তাঘাট তৈরি করলেন, পশু পাখিদের জন্য চিকিৎসার ব্যবস্থা করলেন, এমনকি সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দিতে নিজের দূত পাঠালেন। ব্যাপারটা যদি আমরা একটু লম্বা সময় নিরিখে দেখি,
তাহলে আরও পরিষ্কার হবে। দেখুন, খ্রিস্টপূর্ব 261 সালের একটা যুদ্ধ কিভাবে বৌদ্ধ ধর্মকে একটা বিশ্বধর্মে পরিণত করতে সাহায্য করল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, সেই অশোকের বানানো স্তম্ভের সিংহমূর্তি আজ স্বাধীন ভারতের জাতীয় প্রতীক। এর থেকেই বোঝা যায় প্রভাবটা কতটা গভীর। তবে শেষ করার আগে একটা জরুরি প্রশ্ন রেখে যাই, অশোকের এই অবিশ্বাস্য পরিবর্তন কি সত্যিই মন থেকে আসা অনুশোচনা ছিল, নাকি এটা ছিল একটা মাস্টার পলিটিক্যাল স্ট্রোক, মানে একটা ধ্বংস হয়ে যাওয়া রাজ্যকে নিয়ন্ত্রণে রাখা আর নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এটা কি নিছকই একটা চতুর রাজনৈতিক কৌশল ছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও ইতিহাসবিদরা খুঁজে চলেছেন।